তৈরি করেছে। আমি মনে করি সেন্সর শব্দটির অস্তিত্ব থাকা উচিত নয়। কি অপরাধ আমি করেছিলাম, কি সেন্সর বোর্ড মানে শিল্পের তো আসলে কিছু শর্ত থাকে না। 11 তারিখে মানে আরেক সেন্সর বোর্ড আমাদের সিনেমাকে সবসময় বিভিন্ন রকমভাবে কন্ট্রোল করার চেষ্টা করে, সেটা কাটাছেড়ার মধ্যে দিয়ে। আগের আইন অনুসরণ করেই চলছে সেন্সর বোর্ড। বাংলাদেশ সিনেমাটোগ্রাফ আইন 1918 ফলোড বাই বাংলাদেশের চলচ্চিত্রকার হিসাবে সেন্সর বোর্ড যেভাবে কাজ করছে তাতে আমাদের শিল্পী হিসাবে তার যে স্বাধীনতা পাওয়ার কথা বা পাওয়া উচিত তার কোনো কিছুই পাচ্ছে না। কিন্তু আজকের দুনিয়াতে আসলে চলচ্চিত্রকে অন্যান্য শিল্প মাধ্যম থেকে আলাদা করে এর জন্য সেন্সর বোর্ড অ্যাক্ট করা সেটা আসলে আমার কাছে মনে হয় না খুব জরুরি। বরং একে শিল্পের যে স্বাধীনতা সেটাই দেওয়া উচিত। অন্যান্য শিল্প মাধ্যম যেভাবে অ্যাক্ট করে, যেমন সেখানে হচ্ছে যে যেভাবে একটা বই লেখার ক্ষেত্রে, একটা কবিতা লেখার ক্ষেত্রে, একটা পেইন্টিং করার ক্ষেত্রে শিল্পীরা যেই ধরনের স্বাধীনতা পায়, চলচ্চিত্রকারদেরও আসলে সেই ধরনের স্বাধীনতা পাওয়া উচিত। এবং সেখানে সেন্সর বোর্ড আসলে একটা অপ্রয়োজনীয় ইনস্টিটিউট বা হচ্ছে যে অপ্রয়োজনীয় ভাবেই হচ্ছে যে এক্সিস্ট করতেছে। এইটা সবসময় চলচ্চিত্র নির্মাতাদের জন্য ক্ষতিকর এবং চলচ্চিত্রের বিকাশের জন্য ক্ষতিকর। সেন্সর বোর্ড বিভিন্ন দেশে বিভিন্নভাবে কাজ করে। বাংলাদেশে যেভাবে কাজ করে সেখানে হচ্ছে যে একটা কমিটি থাকে এবং কমিটিটা মূলত হচ্ছে যে মন্ত্রণালয়ের আন্ডারে এবং মূলত সচিব নির্ভর বা হচ্ছে যে আমলা নির্ভর আমরা বলতে পারি। সেখানে কিছু সাংস্কৃতিক প্রতিনিধিত্ব থাকে, যেটাও আসলে এক ধরনের দলীয় সাংস্কৃতিক পরিমণ্ডল থেকেই বাছাই করা। সো এক ধরনের সরকারকে তার যা বক্তব্য বা যা সে উপস্থাপন করতে চায় সেটাকে প্যাট্রোনাইজ করার জন্য বা অ্যাডাপ্ট করার জন্য যাদের দরকার সেরকমভাবে হচ্ছে যে সেটাকে গঠন করা হয় এবং তারা বিষয়টাকে সিদ্ধান্ত নেয়। একটি ছবি সেন্সরে জমা দেওয়ার সময় আমাদের মধ্যে এই ভয় কাজ করে, প্রতিটা নির্মাতার মনেই এই ভয়টুকু কাজ করে যে আসলে কোন জায়গায় কাট দেবে, তারা মানে আদৌ সেন্সর দিবে কি দিবে না, কত সময় এই প্রক্রিয়ার মধ্যে যাবে। এবং এই ভাবনাটুকু অ্যাকচুয়ালি শুধুমাত্রই একটু চিন্তাশীল চলচ্চিত্র যারা নির্মাণ করেন তাদের, একটু সৃজনশীল চলচ্চিত্র যারা নির্মাণ করেন তাদের জন্যে, যারা বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্র নির্মাণ করেন, নাচ গানের চলচ্চিত্র নির্মাণ করেন, শুধুই বিনোদনের উদ্দেশ্যে চলচ্চিত্র নির্মাণ, তাদেরকে এই সেন্সর নিয়ে কোনো চিন্তা করতে হয় না। চিন্তা করতে হয় যারা সৃজনশীল নির্মাতা তাদের, যারা স্বাধীন নির্মাতা তাদের, যারা একটু চিন্তাশীল চলচ্চিত্র নির্মাণ করবার চেষ্টা করেন, যারা একটু জীবন ঘনিষ্ঠ চলচ্চিত্র নির্মাণ করবার চেষ্টা করেন, সেন্সর নিয়ে ভাবতে হয় তাদের। এটি হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয়। 4টি ফিচার ফিল্ম এবং 2টো ডকুমেন্টারি ফিল্ম সেন্সর হয়েছে। আমার নির্মাণের সংখ্যা ডকুমেন্টারির 7টা, কিন্তু সবগুলো সেন্সর করতে হয়নি বা সেন্সরের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমি জানি। 2টো ডকুমেন্টারি বেলায় আমার এটি ঘটেছে এবং 4টি ফিচার ফিল্মের মধ্যে আমি প্রথম চলচ্চিত্র সুতোপার ঠিকানা, দ্বিতীয়টি জন্মভূমি এবং চতুর্থটি প্রিয় সত্যি, এই 3টাই কোনোটাই সেন্সরের কোনো কাটামুখ, কিন্তু ঢাকা ড্রিম পড়েছে। ঢাকা ড্রিমের আমার 2-3টা দৃশ্য আমাকে কর্তন দিয়েছে সেটা, এবং কেটে দিতে যে ছোটো ছোটো কয়েকটি দৃশ্য যেগুলো আমি তাদেরকে বোঝাতে পারিনি। রানা প্লাজার কথা জানি, যে রানা প্লাজা যে গার্মেন্টসে যে দুর্ঘটনাটি ঘটে সেই ঘটনা নিয়ে ছবি নির্মাণ, একটি নিরীহ ছবিকে দীর্ঘদিন যাবৎ আটকে দিয়েছে। কিন্তু আমরা দেখেছি এরপরে একই ইস্যুতে কিন্তু আরও চলচ্চিত্র হয়েছে যেগুলো সারা পৃথিবী জুড়ে প্রদর্শন হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ঘটনাটির কথা কে না জানে। এখন ঠিক কী কারণে এই ছবিটিকে সেন্সর দেওয়া হবে না, এর কোনো যথাযথ ব্যাখ্যাও থাকে না অনেক সময় নির্মাতাদের কাছে। তো একটি ছবিতে তো আসলে অনেক বিনিয়োগ থাকে একজন নির্মাতা প্রযোজকের, সবগুলি হয়তো একই রকম না। কিছু কম বাজেটের
চলচ্চিত্র যেরকম হয়, স্বাধীন ধারার কিছু বড় বাজেটের চলচ্চিত্র হয়। আমরা যেটুকু জানি যে রানা প্লাজা বেশ ভালো বড় বাজেটের একটি চলচ্চিত্রই ছিল এবং এটি আসলে একটু বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্রই ছিল। কিন্তু এই চলচ্চিত্রটির সেন্সরে আটকে থাকা খুব দুর্ভাগ্যজনক বলে আমার মনে হয়। এখন আমরা যদি ধরেন হাওয়া ছবির কেস স্টাডি হিসেবে হাওয়া ছবির একটা দৃশ্যকে ধরে, যে হাওয়া ছবিতে একটা পাখি খাওয়ার দৃশ্য আছে, হ্যাঁ, এই দৃশ্যটির জন্য আমরা দেখলাম যে নির্মাতার বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু আমাদের ভাবনার জায়গাটা চিত্র সেন্সর বোর্ড হয়ে আসলো এবং সেই সেন্সর বোর্ডে আমরা দেখি যে আইন ও বিচার মন্ত্রণালয়ের একজন সদস্যও আছেন। সুতরাং আইনের বিষয়টি তিনি নিশ্চয়ই দেখছেন। এখন যে কেউ একজন ব্যক্তি নির্মাতার বিরুদ্ধে মামলা করে দিতে পারে, এটি কোনো নির্মাতার জন্য এটি খুব আনন্দপূর্ণ বিষয় নয়। দেখেন, ফ্রিডম কেউ কাউকে দেয় না, ফ্রিডম সবসময় হচ্ছে আদায় করে নিতে হয়। সো ভবিষ্যৎ প্রজন্ম যদি মনে করে যে তার চলচ্চিত্রকার হিসাবে যথেষ্ট ফ্রিডমের অভাব আছে এবং সেই ফ্রিডমটা তার দরকার, তাহলে সে দাবি করবে এবং দাবি করে সেটা আদায় করবে।